সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেসিক ল একাডেমির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আগামী বার কাউন্সিল পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন রয়েছে। আপনারা প্রচুর পরিমাণের এমসিকিউগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। তো আমি সেই জন্যই আপনাদের মধ্যে কিছু এমসিকিউ নিয়ে আসছি শেষ সময় প্রস্তুতির জন্য। এই এমসিকিউগুলো আপনারা যথাযথভাবে এবং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে এমসিকিউগুলোকে আয়ত্ত করবেন। তো আমি কথা বাড়াবো না, আমরা শুরু করতে পারি। তো এখানে প্রথম কোশ্চেন হচ্ছে, দণ্ডবিধি 53 ধারার অধীনে নিম্নের কোনটি শাস্তি অন্তর্ভুক্ত নয়? তাহলে আমরা জানি মৃত্যুদণ্ড, অর্থদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্ত এগুলো হচ্ছে 53 ধারার অধীনে শাস্তির অন্তর্ভুক্ত হয়, কিন্তু নির্বাসন শাস্তির অন্তর্ভুক্ত নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে নির্বাসন। এখন আমরা দেখব দণ্ডবিধিতে কত ধারায় কোর্ট অফ জাস্টিস এর সংজ্ঞা দেওয়া হয়েছে। তাহলে কত ধারায় দেওয়া হয়েছে? দণ্ডবিধির এটা হচ্ছে 20 ধারায়, উত্তর হচ্ছে 20 ধারায়। আচ্ছা, আমরা পরের 3 নম্বর কোশ্চেন দেখি। দণ্ডবিধির 52 ধারা অনুযায়ী গুড ফেথ অর্থাৎ সরল বিশ্বাস যেটাকে আমরা বলি, এর ক্ষেত্রে কোন দুইটি বিষয় অপরিহার্য? সতর্কতা এবং মনোযোগ, এই দুইটা বিষয় খুবই অপরিহার্য। তার সঠিক উত্তর হচ্ছে সতর্কতা ও মনোযোগ। 4 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি, দণ্ডবিধিতে 38 ধারা অনুসারে, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ, দণ্ডবিধির 38 ধারা অনুসারে যদি একাধিক ব্যক্তি একটি অপরাধমূলক কাজে জড়িত থাকে তবে সেটা কী হতে পারে? সবাই একই অপরাধে দোষী হবে, না প্রত্যেককে ভিন্ন অপরাধে দোষী হতে পারে, না কেবল মূল অপরাধে শাস্তি দেওয়া যেতে পারে, না কাউকে শাস্তি দেওয়া যাবে না? তো এখানে হচ্ছে প্রত্যেকে ভিন্ন অপরাধে দোষী হতে পারে। এখন আর 5 নম্বর কোশ্চেনটা যদি দেখি, দণ্ডবিধির ৭৪ ধারা অনুসারে অর্থদণ্ড বা উহার কোনো অপরিশোধিত অংশ দণ্ডাদেশ দানে পরবর্তী ড্যাশের মধ্যে যে কোনো সময় আদায় করা যাবে। কত বছরের মধ্যে? 6 বছরের মধ্যে আদায় করা যাবে। সঠিক উত্তর হচ্ছে 6 বছরের মধ্যে। আচ্ছা, এখন আমরা 6 নম্বর কোশ্চেনটা যদি দেখি, যে পেনাল কোড 1860 কার্যকর হয় কত থেকে? 1862 সাল থেকে। 1862 সাল থেকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1862 সাল থেকে। আচ্ছা, এখন এই যদি আপনারা যদি ব্যাখ্যা যদি চান আপনি এখানে পাবেন। তো আমি যে প্রশ্নগুলোর ব্যাখ্যা দেওয়া দরকার সেগুলো আমি দিয়ে দেব। আচ্ছা, ক, আদালতের নির্দেশ অনুযায়ী সরল মনে বিশ্বাস করে একটি কাজ সম্পন্ন করে। আচ্ছা, সরল মনে বিশ্বাস করে একটি কাজ সম্পন্ন করে, কিন্তু পরবর্তীতে ক জানতে পারে যে আদালত উক্ত নির্দেশ দেওয়ার অধিকারী ছিল না। এক্ষেত্রে ক কত ধারার বিধান অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হবে না? কত ধারা অনুযায়ী অপরাধী হিসেবে গণ্য হবে না? তাহলে আমাদের হচ্ছে, আমরা ৭৬ ধারা আমরা জানি কি বলছে, তারপরে ৭৭ ধারা কি সেটাও আমরা জানি কি বলছে। তাহলে ৭৮ ধারা কি বলছে দেখি। ৭৮ ধারা, সঠিক উত্তর হচ্ছে ৭৮ ধারা। এখন আমরা যদি ব্যাখ্যা একটু দেখতে চাই, তো এখানে বলছে দণ্ডবিধির ৭৮ ধারার বিধানে কি বলছে, যে আদালতের রায় বা আদেশের অনুসরণে সম্পাদিত কাজ, অর্থাৎ কোনো আদালতের নির্দেশক্রমে অথবা কোনো আদালতের রায় বা আদেশ অনুযায়ী উক্ত রায় বা আদেশ বলবৎ থাকাকালে সম্পাদিত কোনো কাজ অপরাধ বলে অভিহিত হবে না। আদালত অনুরূপ রায় বা আদেশ প্রদানের এখতিয়ার না থাকলেও অনুরূপ কাজ অপরাধ বলে অভিহিত হবে না, যদি উক্ত কাজটি সম্পূর্ণকারী ব্যক্তি সরল মনে সরল বিশ্বাসে করে থাকে, তাহলে আদালতের অনুরূপ এখতিয়ার রয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম। এখন আমরা যদি পরের 8 নম্বর কোশ্চেনে যাই, যে কারাদণ্ডের মেয়াদ 1 বছরের অধিক হলে সর্বোচ্চ কত সময় অপরাধীকে নির্জন কারাবাসে রাখা যেতে পারে? যদি 1 বছর হয় তাহলে কত? 3 মাস। তাহলে 1 বছর হলে 3 মাস। আচ্ছা, এখন দণ্ডবিধি 212 ধারার ব্যতিক্রম অনুযায়ী অপরাধীকে আশ্রয় দান দণ্ডনীয় হবে না যদি আশ্রয়দাতা হয় তার কি স্বামী স্ত্রীর মধ্যে যদি হয়। এই যে স্বামী স্ত্রী, অপরাধী স্বামী বা স্ত্রী হয়। আচ্ছা, 10 নম্বর কোশ্চেনটা যদি দেখি, দণ্ডবিধির 55 ধারা অনুযায়ী সরকার অপরাধীর সম্মতি ছাড়াই
তার যাবজ্জীবন কারাদণ্ডকে সর্বোচ্চ কত বছর করতে পারে? সর্বোচ্চ 20 বছর করতে পারে। 11 নম্বর কোশ্চেনটা একটু দেখি। দণ্ডবিধিতে 97 ধারা অনুসারে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার হিসেবে কিসের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে? এটা হচ্ছে অর্থাৎ নিজের বা অন্যের শরীর ও সম্পত্তি রক্ষার ক্ষেত্রে। আচ্ছা, 12 নম্বর কোশ্চেন একটা এখানে কি বলছে দেখেন। According to Section 82, an act that committed by a child under what act as is not considered an offense? অর্থাৎ এখানে কি বলছে যে কত বৎসরের মানে এই সেকশন 82 ধারা অনুযায়ী এখানে বলছে কত বছর কম বয়স্ক শিশুর কাজ অপরাধ বলে গণ্য হবে না। তাহলে আমরা জানি যে 9 বৎসর, তাহলে সঠিক উত্তর হচ্ছে 9 বৎসর। নাম্বার 13, দণ্ডবিধির 178 ধারার অধীনে কোনো ব্যক্তি সরকারি কর্মচারীকে সহায়তা করতে আইনত বাধ্য হওয়া সত্ত্বেও যদি না করে তাহলে সর্বোচ্চ কতদিন কারাদণ্ড হতে পারে? সর্বোচ্চ হতে পারে 1 মাসের কারাদণ্ড। যদি সরকারি কর্মচারী যদি তার কাছে কোনো সাহায্য চেয়ে থাকে, যদি সে না করে তাহলে 1 মাসের কারাদণ্ড হতে পারে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 মাস। আচ্ছা, তো কোন আইনে এখানে দেখেন কোন আইনে বলছে সেটা কিন্তু আমরা পড়ে ফেলছি। এখন আমরা 14 নম্বর কোশ্চেনটা দেখি। দণ্ডবিধি 107 ধারা অনুসারে কোনো ব্যক্তিকে সহায়তা প্রদান বলা হবে যদি কি সে ব্যক্তি কাউকে উক্ত ব্যাপার প্ররোচনা দেয়, সেই ব্যক্তি অন্যদের সাথে চক্রান্তে লিপ্ত হয়, তারপরে সেই ব্যক্তি বেআইনিভাবে কোনো কাজ করা থেকে বিরত থাকে। তাহলে এগুলো কি সবগুলোই হচ্ছে উপরের সবগুলোই। তো সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলোই। 107। এখন আমরা দেখব 15 নম্বর। দণ্ডবিধির 197 ধারা অনুসারে মিথ্যা সার্টিফিকেট ইস্যু করা শাস্তি কি হবে? আচ্ছা, যদি মিথ্যা সার্টিফিকেট যদি ইস্যু করে তাহলে এর শাস্তি কি হতে পারে? শুধু জরিমানা হতে পারে, শুধু কারাদণ্ড হতে পারে, প্রতারণার জন্য যে কোনো শাস্তি নির্ধারিত তাই প্রযোজ্য হতে পারে, অথবা মিথ্যা সাক্ষ্য দানের জন্য যে শাস্তি নির্ধারিত তাই প্রযোজ্য হতে পারে। তাই সঠিক উত্তর হচ্ছে মিথ্যা সাক্ষ্য দানের জন্য যে শাস্তি নির্ধারিত তাই প্রযোজ্য হতে পারে। 16 নম্বর কোশ্চেনটা একটু দেখি। 16 নম্বর কি বলছে? একটি দাঙ্গার সময় আত্মরক্ষার জন্য আক্রমণকারীদের লক্ষ্য করে কি করে? পাথর নিক্ষেপ করে। আচ্ছা, প্রশ্নটা কিন্তু বুঝবেন। কি করছে? আত্মরক্ষার সময়, মানে আত্মরক্ষার জন্য। কখন? দাঙ্গার সময় আক্রমণকারীদের উপর পাথর নিক্ষেপ করে। কিন্তু পাথর কি করে? ভুল করে এই পাথরগুলো কি করছে? ভুল করে একজন নিরাপদ ব্যক্তিকে আঘাত করে। এক্ষেত্রে দণ্ডবিধির কত ধারা এখানে প্রযোজ্য হবে? আচ্ছা, এখানে কত ধারা প্রযোজ্য হবে? 106 ধারা। তাহলে কত ধারা প্রযোজ্য হবে? 106 ধারা। যদি আমরা ব্যাখ্যাটা একটু দেখি, ব্যাখ্যা এখানে বলছে এখানে কি 106 ধারা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে নিরপরাধ ব্যক্তির ক্ষতি ঘটানো। আচ্ছা, যদি কোনো আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে যা যুক্তিসঙ্গতভাবে মৃত্যুর আশঙ্কা সৃষ্টি করে, আত্মরক্ষাকারী এমন পরিস্থিতিতে থাকে যেখানে সে নিরাপদ ব্যক্তির ক্ষতির ঝুঁকি ছাড়া কার্যকরভাবে সেই অধিকার প্রয়োগ করতে পারে না, তবে আত্মরক্ষার অধিকার সেই ঝুঁকি নেওয়া পর্যন্ত প্রসারিত হয়। আচ্ছা, তাহলে আমরা এটা কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা 17 নম্বরটা যদি দেখি। আচ্ছা, কী করছে? মুষ্টি উত্তোলন করে চয়ের প্রতি এমনভাবে অঙ্গভঙ্গি করে যা দেখে চয় বিশ্বাস করতে পারে যে তাকে আঘাত করার উদ্যোগ হয়েছে। এই অবস্থায় এর কার্যক্রম কি হিসাবে পরিগণিত হবে? অবশ্যই আক্রমণ হিসেবে পরিগণিত হবে। আচ্ছা, এটা যদি আমরা ব্যাখ্যা দেখতে চাই তাহলে আমরা ব্যাখ্যায় আমরা দেখলে যাব, কিন্তু আমরা এটা সরাসরি বুঝে ফেলছি যে এটা ব্যাখ্যা দেখার দরকার হবে না। আচ্ছা, এখন আমরা পরের কোশ্চেনটা দেখি। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ অ্যান এসেন্সিয়াল এলিমেন্টস অফ দ্য অফেন্স অফ রায়োটিং আন্ডার সেকশন 146? অর্থাৎ এখানে কি বলছে যে কোন অপরাধ, মানে কোন উপাদানগুলো যে দাঙ্গার জন্য
আর কি, সেটাই বলছে যে হচ্ছে আনলফুল অ্যাসেম্বলি, হ্যাঁ, তারপর ইউজ অফ ফোর্স অর ভায়োলেশনস, তারপর হচ্ছে কমন অবজেক্ট অফ দ্য অ্যাসেম্বলি, তাহলে অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ তাহলে কি সাধারণ উদ্দেশ্য থাকতে হবে, তারপরে ফোর্স থাকতে হবে, তারপরে ভায়োলেশন করতে হবে, এবং হচ্ছে মানে কয়েকজন নিয়ে সমাবেশ করতে হবে, তার মানে সবগুলোই সঠিক, মানে সবগুলোই সঠিক, তাহলে উত্তরটা হচ্ছে সবগুলোই সঠিক। আচ্ছা, এখন আমরা 19 নম্বর কোশ্চেন দেখি। দণ্ডবিধির 445 ধারা অনুসারে নিম্নের কোনটি অপতে গৃহে প্রবেশ অর্থাৎ হাউস ব্রেকিং এর অন্তর্ভুক্ত হবে? তালা ভেঙে যদি প্রবেশ করা হয় সেটাও হবে, নতুন পথ তৈরি করে যদি প্রবেশ করা হয় সেটাও হবে, শুধু অনুমতি না থাকলে হচ্ছে। তাহলে এখানে হচ্ছে ক ও খ উভয়ই হবে। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে ক ও খ উভয়ই। আচ্ছা, 20 নম্বর কোশ্চেন দেখি। যদি কেউ বিচার বিভাগীয় কার্যক্রমের সময় ইচ্ছাকৃত মিথ্যা সাক্ষ্য তৈরি বা প্রদান করে, তবে আদালত তাকে সর্বোচ্চ কত বছর কারাদণ্ড দিতে পারে? আচ্ছা, এটা হচ্ছে 7 বছর, উত্তর 7 বছর। আচ্ছা, এখন আমরা পরে 21 নম্বর একটি কোশ্চেন দেখি। 21 নম্বর হচ্ছে কোন ক্ষেত্রে অবৈধ বাধা রংফুল রেস্ট্রেইন সংঘটিত হয়? হ্যাঁ, কাউকে চুক্তি লঙ্ঘনের জন্য বাধ্য করা না, কারো আইনানুগ চলার পথে বাধা সৃষ্টি করা, কাউকে সম্পত্তি থেকে উচ্ছেদ করা, অন্য ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করা, তাই না, কারো আইনানুগ চলার পথে বাধা সৃষ্টি করা। সঠিক উত্তর হচ্ছে খ। আচ্ছা, 22 নম্বর কোশ্চেনটা যদি দেখি, দণ্ডবিধির 124-এর ক ধারার অধীনে রাষ্ট্রদ্রোহিতার জন্য সর্বনিম্ন শাস্তি কী হতে পারে? তা আমরা জানি রাষ্ট্রদ্রোহিতার জন্য সর্বনিম্ন যদি শাস্তি হয় তাহলে 3 বছর। সঠিক উত্তর হচ্ছে 3 বছর। 23 নম্বরটা দেখি। দণ্ডবিধি 300 ধারায় কোনো ব্যতিক্রমে যদি আত্মরক্ষার অধিকার সীমা অতিক্রম করে হত্যা করলে তাহলে খুন পরিগণিত হবে না, তখন কী হবে? মানে ব্যতিক্রম, মানে কয়টি ব্যতিক্রম আছে? আচ্ছা, ওখানে 300 ধারার কোনো ব্যতিক্রমে ব্যক্তি আত্মরক্ষার, অর্থাৎ হচ্ছে ব্যতিক্রম হচ্ছে 2, মানে 2 নম্বর যে ব্যতিক্রমটা আছে, আমরা যদি ব্যাখ্যাটা দেখি, এখন ব্যতিক্রম একই কী বলছে, যে ক্ষেত্রে শাস্তিযোগ্য নরহত্যা খুন পরিগণিত হবে না। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি 2 নম্বর ব্যতিক্রমটা দেখি, 2 নম্বর ব্যতিক্রম হচ্ছে শাস্তিযোগ্য নরহত্যা খুনের সামিল হবে না যদি অপরাধী সরল মনে তার আত্মরক্ষা অথবা সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগক্রমে তাকে আইনে প্রদত্ত ক্ষমতার সীমা অতিক্রম করে এবং যার বিরুদ্ধে সে এই অধিকার প্রয়োগ করে কোনো রূপপূর্বক পরিকল্পনা ব্যতীত অথবা অনুরূপ অধিকার রক্ষার জন্য যতটুকু ক্ষতি সাধন করা আবশ্যক তদপেক্ষা বেশি ক্ষতি সাধনের ইচ্ছা ব্যতি রেখেই তার মৃত্যু ঘটে। আচ্ছা, তাহলে আমরা 2 নম্বর ব্যতিক্রমটা আমরা পড়লাম। আচ্ছা, 24 নম্বরটা দেখি। একজন সাধারণ নাগরিক কিন্তু সে নিজেকে একজন পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দেয় এবং একজন ব্যক্তিকে গ্রেপ্তারে ভয় দেখায়, এই ক্ষেত্রে কোন ধারা অপরাধ করেছে? আচ্ছা, তাহলে ছদ্মবেশ ধারণ করা, সরকারি কোনো কর্মচারী ছদ্মবেশ ধারণ করা হচ্ছে 177 ধারার অপরাধ। 177 ধারার অপরাধ। আমরা 25 নম্বর কোশ্চেনটা দেখি। দণ্ডবিধি 362 ধারা অনুসারে অপহরণ কি উপাদান থাকা প্রয়োজন? আচ্ছা, অপহরণের কি উপাদান থাকা প্রয়োজন? তাহলে জোরপূর্বক বাধ্য করা, প্রতারণামূলক উপায়ে প্রলুব্ধ করা, তা ক বা খ। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে ক বা খ। আচ্ছা, তাহলে আমরা এই 25টা আমরা দেখলাম, 25টা আপনারা একটা আয়ত্ত করবেন। আমি আরও ভিডিও দেব, সেগুলো আপনারা দেখবেন। এগুলো আসলে সব জায়গায় পাবেন না, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এগুলো আপনারা শেষ সময়ের জন্য আপনারা এগুলো দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।